সুশীল যারা আছে এবং যারা তরুণ প্রজন্ম বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, তারা কিন্তু দেখেন পরবর্তীতে জামাতের সাথে যাওয়াতে তারা চিন্তা করলো না আসলে আমরা যে সুন্দর স্বপ্নে বাংলাদেশ চাই সেটা কিন্তু নির্মাণ করতে পারবো না। আমরা জামাতের সাথে থেকে ৭১ কালে নিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো না। কারণ বাংলাদেশের রাজনীতি শুধু বাংলাদেশে না, এটা বৈশ্বিক রাজনীতির সাথে ইনভলভ। এখানে বৈশ্বিকভাবে যদি আপনি সাপোর্ট না পান তাহলে তো আপনার রাজনীতিতে আপনার গণ্ডি ছোট হয়ে যাবে, আপনি বাংলাদেশকে ভবিষ্যৎ বাংলাদেশে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন না। বলা যায় নির্বাচনের সর্বপ্রস্তুতি বাংলাদেশ সরকার নিয়েছে। আমরা জানি যে আপনিও একজন প্রার্থী, সরকারের প্রস্তুতি এবং আপনাদের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ। আপনি যেটি বললেন যে নির্বাচন প্রস্তুতি, সরকারের পক্ষে থেকে তো আপনার নির্বাচনে যে প্রার্থী, আমরা ইতিমধ্যে আমাদের গণ অধিকার পরিষদ আমরা বাংলাদেশের ১৮৫ আসনে আমরা আমাদের প্রার্থী দিতে পেরেছি। আমরা আমাদের প্রত্যেকটি আসনে এখন কাজ করছি এবং বিশেষ করে এখনকার মানুষ এবং বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পরবর্তী মানুষের যে আকাঙ্ক্ষা ছিল গণমানুষের এবং সরকারের যে প্রতিশ্রুতি, সেই জায়গা থেকে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে একটি সুন্দর নির্বাচন জনগণকে উপহার দেওয়া। বিশেষ করে দীর্ঘদিন তো আওয়ামী লীগ ফ্যাসিস্টের কারণে কোনো নির্বাচনই আসলে হয়নি, তো সরকার সেটি দিতে পেরেছে এবং নির্বাচনে যে কার্যক্রম এবং তা নির্বাচন ইলেকশন কমিশন যে ডেটগুলো দিয়েছেন সেই দিক থেকে সব কিছু টাইমলি হচ্ছে। সেই সাথে সাথে আমাদের দল গণ অধিকার পরিষদ একটি জনপ্রিয় দল বাংলাদেশে। গণ অধিকার পরিষদ ইতিমধ্যে ১৮৫ আসনে তাদের প্রার্থী দিয়েছে। সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকটি আসনে আমাদের প্রার্থীরা খুব ভালো করছে এবং মানুষ খুব ভালো রেসপন্স করছে। যেহেতু মানুষ এখন তরুণদেরকে বিশ্বাস করে, তরুণদের হাত ধরে এদেশে ফ্যাসিস্টের পতন হয়েছিল এবং এই তরুণরাই সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করবে, এটা কিন্তু মানুষ আশা করে। সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকে রেসপন্স করছে। বিশেষ করে আমার এলাকা রামগতি কমলনগর লোকসভা ৪ আসন, এই আসনে মানুষ খুবই, আপনি যদি বলেন রাজনৈতিক এবং খুবই মার্জিত, এরা খুবই রাজনৈতিক সচেতন মানুষ। আমার আসলে প্রত্যেকটি মানুষ, বিশেষ করে কৃষক, জেলে এবং যারা হচ্ছে এলিট শ্রেণীর আছে, শিক্ষক এবং তরুণরা যারা আছেন, প্রত্যেক শ্রেণীর মানুষ কিন্তু আমাকে খুবই পছন্দ করে এবং কোনো না কোনোভাবে এরা কিন্তু আমার আত্মীয়। তো আমিও তাদেরকে বলেছি যে আমি আপনাদের কাছে প্রার্থী হিসেবে আসিনি, ছেলে হিসেবে এসেছি, দোয়া করুন। মানুষ খুব ভালোভাবে নিচ্ছে, আমরা আশাবাদী যে আমরা খুব ভালো করতে পারবো ইনশাআল্লাহ। ইত্তেফাক পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেলাম যে জামাতের ভোট চাওয়ার কৌশল কোরআনের ক্লাসে, সেখানে যুবদল হামলা করেছে অলরেডি। এই যে ভোট চাওয়া কোরআনের ক্লাসে অথবা ভোটের জন্য জান্নাত, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? জামাত এটাও বলেছে, আমরা শুনেছি যে সবাইকে দেখেছেন একবার, আমাদেরকে দেখেন। এখানে যদি আপনি বলেন ধর্ম প্রচারের যে মাধ্যম, সেটি করলে তো আপনার ধর্মীয় মিশনগুলো আছে এবং সেই সাথে তাবলিগ যেগুলো হচ্ছে মানুষকে ধর্মীয় শিক্ষা দেয়। কিন্তু রাজনৈতিক দল যারা, তাদের তো অবশ্যই রাজনীতি করতে হবে। সেক্ষেত্রে আসলে ধর্মকে বিক্রি করা বা হচ্ছে আমরা ইতিপূর্বে দেখেছি যে আওয়ামী লীগ ৭১কে বিক্রি করেছে, কেউ আবার জুলাইকে বিক্রি করছে এনসিপি। এই যে বিক্রি করা, এগুলো কিন্তু আসলে বাংলাদেশের রাজনীতির জন্য আপনার হলো একটা অশনি সংকেত এবং রাজনীতিকে নষ্ট করার বড় মাধ্যম। তো আমরা এটাই মোটেও প্রত্যাশা করি না এবং বাংলাদেশের মানুষ এখন রাজনৈতিক সচেতন মানুষ, এটি পছন্দ করে না। আমরা আজকে যেটি হয়েছে এটা আসলে অনাকাঙ্ক্ষিত। আমরা মনে করি যে জামাত একটি রাজনৈতিক দল, তাদের নির্বাচনে যে ভোট চাওয়ার যে কৌশল, সেটি গণতান্ত্রিক পন্থা হওয়া উচিত। সেখানে আসলে ধর্মকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এটা আসলে অনুচিত। এবং সেই সাথে আমি মনে করি যে যেটি বললেন যারা হামলা করেছে আজকের মিছিলে বা তাদের প্রোগ্রামে, এটাও আসলে আমরা বলবো যে এটা বৈধ না, এটা করা যাবে না। আমরা এই সন্ত্রাসী আচরণের কারণে এরকম মানুষের কথা বলার স্বাধীনতাকে, রাজনৈতিক স্বাধীনতাকে হরণ করার জন্য কিন্তু আমরা আন্দোলন করেছি। আমরা মনে করি যে এটিও তাদের আসলে করা ঠিক হয়নি। তো সামনে বাংলাদেশ যদি মানুষ যে স্বপ্ন দেখে যে বাংলাদেশ নির্মাণ করতে চায়, সেই বাংলাদেশ যদি আমরা বিনির্মাণে যদি কোনো বাধা পাই, বিশেষ করে হামলা মামলা বা কারো কোনো অপকৌশল, এগুলো আসলে বাংলাদেশের মানুষ অতীতে প্রশ্রয় দেয় না, ভবিষ্যতে দিবে না এবং আমরা মনে করি যে এটি আসলে করা উচিত না। এনসিপি থেকে পদত্যাগকারীদের নতুন প্ল্যাটফর্ম আসছে, নাম দিয়েছে জনযাত্রা। জি ধন্যবাদ আলী ভাই। আপনারা জানেন যে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতির নতুন করে একটা স্বাধীনতা, যেটা আমরা বলি, সেটা তারা পেয়েছে। বিশেষ করে কথা বলার স্বাধীনতা, ভোট দেওয়ার স্বাধীনতা, চিন্তা করার স্বাধীনতা। মানুষের প্রত্যাশা ছিল যে আমরা এই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে পরবর্তী একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ আমরা পাবো, যেখানে আমরা ভোট দিতে পারবো, কথা বলতে পারবো। তো আমরা বড় দেখেছি যে ৭১-এ পাকিস্তান যেভাবে বাংলাদেশের বিপক্ষে গিয়ে শোষণ নিবারণ করার পরে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়ে একটি স্বাধীনতা বাংলাদেশকে দিয়েছে, প্রত্যেকটি মানুষের অংশগ্রহণ ছিল। এখানে শুধু এককভাবে আওয়ামী লীগ ছিল না, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে
এই ৭১-কে কিন্তু আওয়ামী লীগ দলীয়ভাবে এককভাবে তারা ক্রেডিট নিয়ে গেছে এবং ৭১টা তাদের বানায় ফেলেছে। এর বিপরীতে যারা ছিল একটা অংশকে তারা পুরোপুরি ৭১-এর চেতনা বিরোধী একটা পক্ষ বানিয়ে দিয়েছিল। আমরা দেখলাম যে জুলাই আন্দোলনের প্রত্যেকটি শ্রেণীর মানুষের কিন্তু অংশগ্রহণ ছিল এবং যে ২০০০ শহীদ হয়েছেন বা অনেকে পঙ্গুত্ববরণ করছে, আহত হয়েছেন, এরা কিন্তু শুধু কোনো এক দলের না, এরা প্রত্যেকটি দলের মানুষই ছিলেন, প্রত্যেকটি শ্রেণীর মানুষ ছিলেন, পেশাজীবী। এখন আমরা দেখলাম জুলাইয়ের পরবর্তীতে এই আন্দোলনটিকে কিন্তু দলীয়ভাবে এনসিপি নিয়ে গেছে, আওয়ামী লীগের মতো দ্বিতীয় আওয়ামী লীগ আমরা মনে করতে পারি। এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল যে এনসিপির হাত ধরে সুন্দর একটা বাংলাদেশ, তখন তো এনসিপি ছিল না, যে এই তরুণদের হাত ধরে একটা বাংলাদেশ বিনিময় হবে। কিন্তু আমরা দেখলাম দুঃখজনক মানুষ হতাশ হলো যে এরা পরবর্তীতে আবার নতুন একটা দল করলো, এটাকে পুঁজি করে। এবং এদের প্রত্যেকেই আপনারা দেখবেন প্রায় কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে তারা যুক্ত আছে, রাষ্ট্রীয় সম্পদ নেওয়া, নানান তদবিরের সাথে। এবং আপনারা দেখেন এই এনসিপি পুরো সরকার একটা কিংস পার্টি হয়ে একটা দল করার পরে আপনার যে মানুষের যে চিন্তা চেতনা ছিল, বিপ্লবী সরকার হওয়া, পরবর্তীতে সুন্দর বাংলাদেশ বিনিময় করা, গণতন্ত্রের ভোট ফিরিয়ে দেওয়া, কোনো সংস্থার কিন্তু হয়নি। আপনারা এটা কিন্তু এখন মানুষের কাছে একেবারে দিনমত পরিষ্কার। এই না হওয়ার পিছনে কিন্তু এনসিপি দায়ী। তো আপনি দেখেন এনসিপি হওয়ার পর পরবর্তীতে তারা কী করলো, নানান মহল থেকে তারা সুবিধা নিল এবং কিছু ডান কিছু বাম, একটা দল তো একটা আইডিওলজি থাকে, কেউ ডানপন্থী, কেউ বামপন্থী, কেউ মধ্যমপন্থী। এখন তারা আসলে কোনপন্থী? তাদের তো ডান বাম সব মিলে। এখানে আপনারা দেখেন শুরুতে যে তুষার নামের যে এনসিপি নেতা ছিলেন, তার নামে কিন্তু আপনার নীলা ইসরাফিলের একটা নারী কেলেঙ্কারি আসছে। এভাবে কিন্তু তাদের অনেক নেতার প্রতি কিন্তু কেলেঙ্কারি আসছে। হান্নান মাসুদ অনেক দুর্নীতি করেছে, টাকা পয়সা হাতিয়াতে অবৈধভাবে নিয়ে গেছে, এগুলো মানুষ জানে, এগুলোর বিচার হবে যারা জুলাইকে পুঁজি করেছে। ঠিক একইভাবে আপনার সেখানে আমরা দেখলাম শুরুতে যে নারীদের কেলেঙ্কারি, এই নারী কেলেঙ্কারি এটা কিন্তু এখন দিনের মতো পরিষ্কার মানুষের কাছে। আপনার পরবর্তীতে জুলাইয়ের চেতনাকে ধারণ করে যারা এনসিপিকে মনে করেছিল না এখানে রাইট ওয়েতে আমরা আছি, পরবর্তী তারা দেখলো যে না, এনসিপিতে আসলে নানান দল দ্বারা প্রভাবিত, এখানে ছায়া সংগঠনের মতো তারা কাজ করছে। পরবর্তী দেখলো কি তারা জামাতে চলে গেল। এখন জামাত যেহেতু ৭১-এর একটা যুদ্ধাপরাধী, তাদের একটা ব্লেম আছে জামাতের নামে, অপরাধী, এটা তো জামাত ডাকতে পারবে না। ঠিক নতুন প্রজন্মের একটা দল যাদেরকে নিয়ে মানুষ চিন্তা করে এবং যাদেরকে নিয়ে মানুষ ভাবে, তারা ঠিক জামাতের ৭১-এর সেই কাদা গায়ে নিবে এটা মানুষ আসলে চিন্তা করে না। বিশেষ করে সুশীল যারা আছে এবং যারা তরুণ প্রজন্মের বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, তারা কিন্তু দেখেন পরবর্তীতে জামাতের সাথে যাওয়া দেয়, তারা চিন্তা করলো না আসলে আমরা যে সুন্দর স্বপ্নে বাংলাদেশ চাই সেটা কিন্তু নির্মাণ করতে পারবো না। আমরা জামাতের সাথে থেকে ৭১-এর কালে নিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো না। কারণ বাংলাদেশের রাজনীতি শুধু বাংলাদেশের না, এটা বৈশ্বিক রাজনীতির সাথে ইনভলভ। এখানে বৈশ্বিকভাবে যদি আপনি সাপোর্ট না পান, তাহলে তো আপনার রাজনীতিতে আপনার গণ্ডি ছোট হয়ে যাবে, আপনি বাংলাদেশকে ভবিষ্যৎ বাংলাদেশে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন না। জামাত চীনের সঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বসেছেন এবং এমনকি ইন্ডিয়ার সঙ্গে বৈঠক করেছেন। দেখেন আপনি আলিমে যেটি বলেছেন যে আপনি যদি এখন সিরিয়ার যে এখন বর্তমান প্রেসিডেন্ট আছেন, দেখেন উনি কিন্তু একসময় আল কায়দার সদস্য ছিলেন, যার কারণে ওনাকে জঙ্গি বলে পশ্চিমারা ওনার মাথার যে একটা দাম বললেন যে এই মাথাটা দিতে পারে এত টাকা। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়। এখন বৈশ্বিক রাজনীতির যে প্রেক্ষাপট, যে প্ল্যাটফর্ম, এখানে তাদের যে সফট যে পলিটিক্স এবং হার্ড পলিটিক্স, এখানে একটা অনুকূল বিষয় আছে এবং তারা তো তাদের রাষ্ট্রের চিন্তা করে, তাদের নিজের চিন্তা করে। এখন সেই জায়গায় তারা দেখলো কি পরে সিরিয়ার যে প্রেসিডেন্ট হয়ে গেল, তাকে তো আসলে এখন উৎখাত করা সম্ভব না, যেহেতু সে একটা রেভলিউশনের মধ্য দিয়ে একটা সিরিয়ার প্রেসিডেন্ট হয়ে গেছে, তাহলে তাকে আমাদের কাজে লাগাইতে হবে। বৈধ অবৈধ সেটা পরের চিন্তা। ঠিক একইভাবে আপনি দেখেন জুলাই অভ্যুত্থানের পরে আপনার আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বাংলাদেশে যেহেতু বিএনপি একটি দল এবং জামাত একটা বলয় ছিল শক্তিশালী, এই বলটা যখন এই জুলাইয়ের পরে পুরোদম শক্তি পেল, তারা আরও শক্তিশালী হলো, তখন পশ্চিমারা দেখলো বিভিন্ন মহল দেখলো, বিভিন্ন রাষ্ট্র, চায়না, ভারত চিন্তা করলো না যেহেতু এখন তারা একটা বলো, তাদেরকে মেনটেন করতে হবে, পলিটিক্যাল একটা ম্যাটার থাকে, ইন্টারনাল একটা সিক্রেট পলিটিক্স। সেই জায়গা থেকে তারা চিন্তা করলো যদি আগামী দিনেরা রাষ্ট্রের একটা স্টেক হোল্ডার হয়ে যায় বা বিরোধী শক্তি, তাদেরকে আমাদের কাজে লাগবে, কারণ তাদের তো পলিটিক্স করতে হবে। সেই জায়গা থেকে জামাতকে বা গণ অধিকারকে, এনসিপিকে তারা নিতেই পারে, এটা আসলে বড় ইস্যু না। ঠিক আছে। পহেলা জানুয়ারি ২০২৬ ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর ৭ বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত ৮ বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ ৮ বছর ধরে এই কাজগুলি করছে।
আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।